তোমরা আমি জিজ্ঞেস করলে অ্যাটলিস্ট বলবা, হ্যাঁ? অনেক সময় দেখা যায় যে শুনতে পাচ্ছ কিনা সেটাও একটা প্রবলেম। আচ্ছা, ওকে। In last lecture class, I have already discussed the answer of different questions in which you have participated in your exam. Today, I will present the topic, the pathogenesis of bacteria. That is important before going to systemic bacteriology. Okay. তো সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে তুমি যে জিনিসগুলা পড়বা যে হোয়াট ইজ দ্য ভিরুলেন্স ফ্যাক্টর, কি ব্যাকটেরিয়া কি কি স্ট্রাকচার ইম্পর্টেন্ট একটা ডিজিজ তৈরি করার জন্য, প্যাথোজেনেসিসের জন্য, এরপর কিভাবে ডিজিজটা তৈরি করে, সেই জিনিসগুলা সম্পর্কে অ্যাজ এ হোল আমাদেরকে জানতে হবে। তো ওইটা জানার জন্যই কিন্তু প্যাথোজেনেসিস অফ ব্যাকটেরিয়া। ওকে, এখন প্যাথোজেনেসিস অফ ব্যাকটেরিয়ার মধ্যে দেখো আমরা যে জিনিসগুলো পড়বো, প্রথমে হোয়াট ইজ প্যাথোজেন, অপরচুনিস্টিক ইনফেকশন। দেখো এগুলো কিন্তু আমি রেগুলার ব্যাচকে টোটালি এগুলো পড়িয়ে ফেলেছি, তারপর তোমাদের জন্য রিপিট করছি। যারা নিউ কামার এই জিনিসগুলো লেকচারগুলো একটু দেখো। হ্যাঁ, প্যাথোজেন, প্যাথোজেন হলো ইজ এ মাইক্রো অর্গানিজম দ্যাট কজেস ডিজিজ। আমাদের বডিতে সাম ফ্লোরা রিমেইন অ্যাজ এ রেসিডেন্ট, মানে সে নর্মাল অধিবাসী হিসেবে কিন্তু বসবাস করে, এটাকে বলা হয় রেসিডেন্ট ফ্লোরা অথবা নর্মাল ফ্লোরা। হ্যাঁ, কিন্তু প্যাথোজেন হলো নর্মালি দে ডু নট লিভস ইন আওয়ার বডি, এটা বাইরে থেকে আসে। সো দিস ইজ এ মাইক্রো অর্গানিজম দ্যাট কজেস ডিজিজ, যেটা ডিজিজ তৈরি করবে সেটাকে প্যাথোজেন বলে। তো আর নর্মাল ফ্লোরা হলো they lives as a resident in our body and in healthy condition they do not produce disease. healthy condition এ কিন্তু কখনোই তারা কিন্তু ডিজিজ তৈরি করবে না, তাদেরকে বলা হয় নর্মাল ফ্লোরা। when our immunity becomes low they causes disease. নর্মাল ফ্লোরাটা তখনই ডিজিজ তৈরি করবে। হ্যাঁ, তো এটা একটু ডিফারেন্সটা মনে রাখবা যে প্যাথোজেন হলো ওইটাই, দ্যাট ইজ দ্য মাইক্রো অর্গানিজম which causes disease. ওকে, আর নর্মাল ফ্লোরা এটার একটা তোমাদের শর্ট নোট আসে, এই জিনিসটা জানবা যে নর্মাল ফ্লোরা ইজ এ রেসিডেন্ট ফ্লোরা দ্যাট লিভস ইন হেলদি পারসন অ্যান্ড দে ডু নট কজেস ডিজিজ, তারা ডিজিজ তৈরি করে না। ইন হেলদি কন্ডিশন দে ডু নট কজেস ডিজিজ। ওয়েন ইমিউনিটি সাপ্রেসড দে কজেস ডিজিজ। নর্মাল ফ্লোরাটা তখন গিয়ে ডিজিজ করতে পারে। ওকে, অপরচুনিস্টিক অর্গানিজম, অপরচুনিস্টিক অর্গানিজমটা এটা লিখে রাখো। এটা তোমাদের আমি কিন্তু অলরেডি বিভিন্ন টাইমে এটা মেনশন করেছি যে when our in normally opportunistic organism do not causes disease, একই কাছাকাছি জিনিস। আচ্ছা, causes disease, but when our immunity becomes low বা when our immunity is suppressed it causes pathogenesis and produces disease. It causes pathogenesis and produces disease. That is called opportunistic organism. তখন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে what is the opportunistic condition or what are the immunosuppressive condition. আমাদের বডিতে কখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যে তখন এই অর্গানিজম গুলা ডিজিজ করে। হেলদি কন্ডিশন, ইন হেলদি কন্ডিশন দে ডু নট প্রডিউস ডিজিজ। আমি বলতেছি বারবার একই, তোমরা কি আমার কথা শুনতেছো? ডু ইউ হিয়ার মি? Yes, ma'am. তাহলে কেন বলতেছো না? এই যে আমি যে বলতেছি প্যাথোজেনে আর অপরচুনিস্টিক অর্গানিজমের একটা যে ডিফারেন্স আছে, কথাটা বুঝতেছো? প্যাথোজেন কজেস ডিজিজ ইন হিউম্যান ইন হেলদি কন্ডিশন। হেলদি কন্ডিশনে কিন্তু ডিজিজ করতে পারবে যদি প্যাথোজেনটা যদি প্রপার এনভায়রনমেন্ট বা প্রপার এন্ট্রি করতে পারে। আমার কথা বুঝতে পারছো? কিন্তু অপরচুনিস্টিক অর্গানিজম আর দোজ অর্গানিজম which only produce disease in immunosuppressive condition. আমার কথা বুঝছো? বডিতে যখন হেলদি কন্ডিশন হবে তখন কিন্তু অপরচুনিস্টিক অর্গানিজম ডিজিজ করতে পারবে না। বডি যদি কোনো কারণে তোমার ডিক্লাইন হয়, in that situation they produce disease. ওকে, তা এখন ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন গুলা লিখে রাখো। কি কি কন্ডিশন হতে পারে? যেমন পেশেন্ট ডিজিজ কন্ডিশন, পেশেন্টের কিছু হতে পারে ডিজিজ কন্ডিশনে ইমিউনিটি কমে যায়। কি কি ডিজিজ কন্ডিশনে ইমিউনিটি কম হয় বলো তো? প্রিভিয়াস ক্লাসে কিন্তু ক্যান্ডিডেট পার্ট বলে বলো।
ম্যাম এইচআইভি। ওকে, ভেরি গুড, এইচআইভি। দেন একটা ব্যাকটেরিয়া আছে যেটা মাইব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। হ্যাঁ, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওকে, ফাইন। এরপরে আরো কিছু আছে, একটা ভাইরাল কন্ডিশন যেটাতে বাচ্চাদের ইমিউনিটি কমে যায়, র্যাশ হয়। হ্যাঁ, মিজলস। ওকে, তাহলে এই তিনটার নাম মনে রাখো, এটা হলো ডিজিজ কন্ডিশন। এরপরে লিখো যে কি কি তোমার ড্রাগস নিলে আমাদের বডিতে ইমিউনিটি কমে যায়। ড্রাগস গুলা বলো, কি কি ড্রাগস নিলে বডিতে ইমিউনিটি লো হয়, বা কোন কন্ডিশন গুলো আমরা এই ড্রাগ গুলা নিলে ইমিউনিটি লো হয়। এবার নিজেরাই বলো। আচ্ছা, ইমিউনিটি কমে যায় যে আরেকটা, ক্যান্সারটা বলবা না? ক্যান্সার, ম্যালিগন্যান্সি ক্যান্সার, ওকে, লিম্ফোমা, লিউকেমিয়া, এটা কিন্তু ম্যালিগন্যান্ট কন্ডিশনটা লিখে ফেলো। ম্যালিগন্যান্সি অথবা ক্যান্সার কন্ডিশন, এগুলোতে কিন্তু অটোমেটিক মানে ন্যাচারালি ইমিউনিটি বিকামস লো। হ্যাঁ, ক্যান্সার কন্ডিশন। আবার ড্রাগস কজ গুলো বলো, ইমিউনিটি কমে যায়, এটাকে ড্রাগস কজ গুলো কি কি, মানে কি কি ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস আছে না? ক্যান্সার আমরা কি ড্রাগস নেই? কারো ক্যান্সার হলে বা ম্যালিগন্যান্সি হলে কি ড্রাগস নেওয়া হয়? কেমোথেরাপি ড্রাগস। কেমোথেরাপিউটিক ড্রাগস লিখে ফেলেন, কেমোথেরাপিউটিক, CHEM, কেমোথেরাপিউটিক, THERA, থেরাপিউটিক, PEU, থেরাপিউটিক, TIC, থেরাপিউটিক, কেমোথেরাপিউটিক ড্রাগস। ওকে, সেকেন্ড, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস। সেকেন্ড হলো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস গুলো যেমন ধরো কিছু দিচ্ছে অর্গান ট্রান্সপ্লান্টেশন, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস, অর্গান ট্রান্সপ্লান্টেশন। ওকে, immunosuppressive drugs in organ transplantation. এরপর দেখো, লিখে রাখো কিছু তোমার ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস ইন রিউমেটিক ডিজিজ। রিউমেটিক ডিজিজে কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস ইউজ করে কিন্তু, হ্যাঁ, এই কথাগুলা লিখে রাখবেন। ড্রাগস, স্টেরয়েড, কর্টিকো স্টেরয়েড, COR, কর্টিকো, TICO, কর্টিকো স্টেরয়েড, STEROID, কর্টিকো স্টেরয়েড ড্রাগস। এই ড্রাগ গুলা স্টেরয়েড যদি নিয়ে যায় তাহলে অনেকদিন যদি ইউজ করা হয়, 14 দিনের বেশি, 2 সপ্তাহ বেশি, ইন দ্যাট সিচুয়েশন ইট ডিক্রিজ আওয়ার ইমিউনিটি। ওকে, চেঞ্জ দ্য স্লাইড। ইয়েস ম্যাম। এবার আসো মেকানিজম অফ প্যাথোজেনেসিস। এটা কিন্তু পড়াচ্ছি যে প্যাথোজেনেসিস, এটা অ্যাজ এ হোল একটা ব্যাকটেরিয়া। আমরা যে কোনো সিস্টেমিক একটা স্পেসিফিক ব্যাকটেরিয়া পড়াবো, কিন্তু এখানে হলো একটা অ্যাজ এ হোল ব্যাকটেরিয়া কি করলে ডিজিজ হতে পারে, টোটাল একটা ধারণা। এই ফরম্যাটে ফেলে দিলে তোমরা কিন্তু অনেক কিছু তোমাদের জানা হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, একটা মেকানিজম করতে হলে কি কি পথ, কি কি পাথওয়ে অতিক্রম করতে হবে। লুক এট নাম্বার 1, পোর্টালস অফ এন্ট্রি বা রুট অফ এন্ট্রি। ব্যাকটেরিয়া যে বডিতে এন্ট্রি করবে, কোন পাথওয়েতে তোমার এন্ট্রি করতে হবে, ইন হুইচ পাথওয়ে ইট এন্টার ইনটু আওয়ার বডি, এটা হচ্ছে ফার্স্ট পদক্ষেপ। তাহলে বলছে পোর্টালস অফ এন্ট্রি বা রুট অফ এন্ট্রি, যেটাই লিখো। তাহলে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ পাথওয়ে আছে, ঠিক না, যেটাতে বাই হুইচ দে ক্যান এন্টার ইনটু আওয়ার বডি। তো কমন কিছু তুমি পাথওয়েতে তুমি লিখে রাখো, যেমন ধরো থ্রো দ্য মিউকাস মেমব্রেন। ওকে, মিউকাস মেমব্রেনের মধ্য দিয়ে যাচ্ছে এমন কিছু পাথওয়ে, যেমন ধরো মিউকাস আছে। ইনহেলেশন রুট, এটাকে কি বলা হয় বলো তো? ইনহেলেশন রুটটাকে কোন ট্র্যাক্টের মাধ্যমে যাবে? জিআই ট্র্যাক্ট, রেসপিরেটরি, গ্যাস্ট্রোইলেনি, নাকি আচ্ছা, তাহলে ইনহেলেশন হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট। ওকে, ইনজেকশন কোন রুটে? আমরা যখন ইনজেস্ট করি তাহলে কোন রুটে তোমার অর্গানিজম ট্রান্সমিট হতে পারে? ইনজেকশন মানে গিলে ফেলা। ইনজেকশন হতো খাবার দাবার খাওয়া, গিলে ফেলা। তাহলে কোন ট্র্যাক্ট হবে বলো তো? গ্যাস্ট্রেশনাল ট্র্যাক্ট। ইনজেকশন অফ ফুড, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এটাকে বলে। গ্যাস্ট্রেশন না, গ্যাস্ট্রো। গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টোমাক, ইন্টেস্টিনাল হচ্ছে তোমাদের নাড়ি ভুঁড়ি, যে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র বলো,
ওইটার পার্ট হচ্ছে ইন্টেস্টাইন, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এটাকে বলা হয়। থার্ড, সেক্সুয়াল রুট যদি আমরা বলি, কখনো আমরা বলি সেক্সুয়াল রুটে ট্রান্সমিট হয় অর্গানিজম কিছু, ওই সেক্সুয়ালটা তাহলে কোন ট্র্যাক্টের মাধ্যমে হতে পারে? এখানে কোনটার মাধ্যমে হয় বলো তো? কোনটার মাধ্যমে হতে পারে সেক্সুয়াল রুট? সেক্সুয়াল রুট, সেক্সুয়াল রুটে যে আমরা বলছি সেক্সুয়াল রুট ট্রান্সমিশন, তাহলে কোন ট্র্যাক্টে? এটা কি তোমার স্কিন দিয়ে, এটা কি দিয়ে, নাকি এটা তোমার ব্লাড দিয়ে যাচ্ছে, না কি দিয়ে, কোন রুটে যায়? জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট। জেনিটাল ট্র্যাক্ট, মেইনলি হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট, একসাথে এটাকে জেনিটো ইউরিনারি, যেহেতু এটা ক্লোজ কন্টাক্টে, তো ওই কাছাকাছি ইউরিনারি ট্র্যাক্টও ইনফেকশন হতে পারে, এজন্য জেনিটাল ইউরিনারি ট্র্যাক্ট বলা হয়। হ্যাঁ, এরপর চোখের মাধ্যমে কিছু যেতে পারে, থ্রো কনজাংটিভা, এই জন্য এটাকে একসাথে মিউকাস মেমব্রেন বললাম। যে মিউকাস মেমব্রেন এদের আছে যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, জেনিটাল ট্র্যাক্ট, কনজাংটিভা, bacteria enter through these the mucous membrane of this tract, এটা হলো কমনলি। হ্যাঁ, তারপর স্কিন, ইনট্যাক্ট স্কিন দিয়ে কিন্তু তেমন একটা কখনোই পাস করে না। through the intact skin bacteria cannot enter into our body, only abraded skin অথবা cut injured skin bacteria then enter into our body through the abraded skin and then enter into blood, তখন কিন্তু ব্লাডে সে চলে যায়। abraded হতে হবে, মার্জিনটা কাট হতে হবে, অ্যাব্রাডেড হতে হবে, ওইটা দিয়ে যাবে, ইনট্যাক্ট স্কিন দিয়ে যাবে না। সো স্কিন হলো একটা ফার্স্ট লাইন ডিফেন্স। কেন বলতেছি দেখো, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে কিছু ডিফেন্স তৈরি করে দিছে। এই স্কিন একটা, মিউকাস মেমব্রেন একটা, কথা বুঝতে পারছো? এটা যাতে মনে থাকে। এরপরে কি প্যারেন্টাল রুট, এটা আবার কোন রুট? নিচে লিখলাম প্যারেন্টাল রুট, এটা কোন রুট? ইন্টারমাসকুলার ম্যাম, ইন্টারভেনাস। তাহলে আইভি রুট, ইন্ট্রামাসকুলার রুট, সাবকিউটেনিয়াস রুট, এইগুলাই সবগুলাই বলবা যে এগুলো হচ্ছে প্যারেন্টারাল রুট, মানে আমাদের চ্যানেলের যেগুলা বাই চ্যানেল ব্যাকটেরিয়া এন্টার ইনটু আওয়ার বডি, মানে ব্লাডে চলে যাচ্ছে। তাহলে আইভি মেইন, ইন্ট্রামাসকুলার বলো, সাবকিউটেনিয়াস বলো, এইসব রুটের মাধ্যমে কিছু চলে যাবে। তাহলে রুট অফ এন্ট্রি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আগে তো প্রথমে ঢুকতে হবে, না ঢুকে তুমি কিভাবে তৈরি করবে? নেক্সট দেখো, নাম্বার অফ ইনভেডিং মাইক্রো অর্গানিজম। এমনও হতে পারে, একটা জিনিস চিন্তা করো, যেমন ধরো কোনো কান্ট্রি, বাইরে কোনো ফরেন কান্ট্রি থেকে আমাদেরকে ইনভেট করলো, 5 জন এনিমি ইনভেট করা আর 15 জন এনিমি ইনভেট করা, দুইটা কি একই? কোনটাতে ক্ষতি বেশি হতে পারে তুমি আমাকে বলো তো, 5 জন না 15 জন? 15 জন। হ্যাঁ, 15 জন যদি তোমার শত্রু আসে, তোমার ওটাতে ডেস্ট্রয় বেশি হবে, ওটাতে তাহলে ডিজিজ তৈরি করতে পারবে। এটাই বলছি, নাম্বার অফ ইনভেডিং মাইক্রোবস, এটাও একটা আমাদের কাউন্টের মধ্যে আসে, যে কি পরিমাণ মাইক্রোবস আমাদের বডিতে এন্টার করছে। যে ডিফেন্স যদি তৈরি করতে চায় তাহলে অল্প হলে ভালো হয়, কিন্তু বেশি যদি একসাথে এন্ট্রি করে তাহলে দেখা যায় বডি ঠিক মতো ডিফেন্স করতে পারবে না। নাম্বার অফ ইনভেডিং মাইক্রোবস দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য প্যাথোজেনিস, এটা 2 নাম্বার। 3 নাম্বার দেখো একটা পয়েন্ট লেখা আছে অ্যাডহেরেন্স, একটা হচ্ছে অ্যাডহেরেন্স, একটা পয়েন্ট লিখো। অ্যাডহেরেন্স অর্থ লিখো যে ব্যাকটেরিয়া অ্যাটাচ টু দ্য হোস্ট সেল, টু দ্য অ্যাটাচ টু দ্য স্পেসিফিক রিসেপ্টর অফ দ্য হোস্ট সেল। ধরো ব্যাকটেরিয়া বডিতে এন্টার করলো, কিন্তু বডি কোথায় গিয়ে সে অ্যাটাচ করবে? যেখানে সে ডিজিজ করবে সেই জায়গায় গিয়ে স্পেসিফিক রিসেপ্টর আছে, সেখানে গিয়ে তার অ্যাটাচ করতে হবে। আমাদের মাইক্রোবায়োলজিতে একটা কমন একটা টার্ম শুনবা, রিসেপ্টর। রিসেপ্টর হলো যে ওইটা পাথওয়ে, একটা চেনা, ওই ঘরের মধ্যে এন্ট্রি করতে হবে, এই দরজাটা থাকবে, বুঝতে পারছো? লিভার টিস্যু, হেপাটোসাইটের একটা স্পেসিফিক রিসেপ্টর থাকে, ইন্টেস্টাইনের একটা স্পেসিফিক রিসেপ্টর থাকে, বিভিন্ন অ্যাকর্ডিং টু অর্গানস দেয়ার ইজ ডিফারেন্ট টাইপ অফ রিসেপ্টর। তো সেটাই বললাম, অ্যাডারেন্স তোমরা লিখো কথা, যে হিয়ার ব্যাকটেরিয়া অ্যাটাচ টু দ্য স্পেসিফিক রিসেপ্টর অফ হোস্ট। আগে তো হোস্টের সাথে অ্যাটাচ করতে হবে, বডিতে এন্ট্রি করলো, চলে আসলো, হ্যাঁ, স্পেসিফিক ধরো একটা লোডিং অ্যামাউন্ট ব্যাকটেরিয়া এন্টার করলো, এখন তোমার কি করতে হবে? লিভারে তার যেতে হবে, তো যেতে হবে হেপাটোসাইটকে শুধু ইনফেক্ট করলো, ইন্টেস্টাইনকে ইনফেক্ট করলে হবে না তো।
ওই অর্গানিজমটা শুধুমাত্র লিভারকে ইনফেক্ট করে, তাহলে লিভার হেপাটোসাইট, তাহলে কি হবে তোমার ওই অর্গানিজম, দ্যাট পার্টিকুলার অর্গানিজম শুড বি অ্যাটাচ টু দ্য স্পেসিফিক রিসেপ্টর অফ দ্য হোস্ট। কথা বুঝছো? তাহলে এটা লিখে রাখো, ব্যাকটেরিয়া অ্যাটাচ টু দ্য স্পেসিফিক রিসেপ্টর অফ দ্য হোস্ট, দ্যাট ইজ কল্ড অ্যাডহেরেন্স। অ্যাটাচ হওয়া, অ্যাটাচিং যে হওয়া, এটাকে বলা হয় আমাদের মাইক্রোবায়োলজির টার্মে অ্যাডহেরেন্স। অ্যাডহেরেন্স, হ্যাঁ অ্যাডহেরেন্স, কথা শুনেছো, লিখেছো? ডু ইউ রাইট? জি ম্যাম। আচ্ছা, ওকে ফাইন। এরপরে নেক্সট লেখো, অ্যাডহেয়ার করলো। অ্যাডহেয়ার করার পরে নেক্সট স্টেপ 4 নাম্বার দেখো, penetration or evasion of host defense। এই যে হোস্টের টিস্যুতে অ্যাটাচ করলে, এটাকে যদি ভিতরে ঢুকে যায়, হোস্টের ভিতরে, দ্যাট ইজ কল পিনেট্রেশন। পিনেট্রেশন ভিতরে ঢুকে যাচ্ছে। অথবা ইভেশন অফ হোস্ট ডিফেন্স, যখন সে অ্যাটাচ করবে আমাদের হোস্ট, আমাদের বডি চাইবে যাতে ডিফেন্স, আমরা যাতে ডিফেন্স করতে পারি, যাতে ব্যাকটেরিয়াকে বসতে দেওয়া যাবে না, অ্যাটাচ করতে যাওয়া যাবে না, তো আমাদের বডি কিন্তু ডিফেন্স মেকানিজম চালাবে। তো ওই ডিফেন্স মেকানিজমটাকেও অনেক ব্যাকটেরিয়া কিন্তু হাইড করে ফেলতে পারে, যে তার মাথায় থাকে যে হোস্ট যাতে আমাদেরকে চিনতে যেতে না পারে, সেজন্য আমরাও কিছু আমাদের রূপ, আমাদের মরফোলজি চেঞ্জ করে রাখবো। আমার কথা বুঝতে পারছো? বডি চিনে চোরকে, হ্যাঁ, চোর তখন তার নিজের শেপ চেঞ্জ করে ফেললো, অন্য রূপে আসলো। ধরো চোর একটা নর্মাল হিউম্যান কন্ডিশনে সে আসলো, কিন্তু কি হলো, সে ধরো আমি চিনতে পারতেছি না বডিতে, আমাদের বাসায় একটা চোর আসলো, আমি তাকে ইউজুয়াল পাথরে চিনি যে এই লোকটা চোর, কিন্তু সে যখন সে দাড়ি পরলো, সে যখন চশমা পরলো, তার চুলগুলাকে চেঞ্জ করে ফেললো, আমি চিনতে পারলাম না। এই যে একটা রূপ চেঞ্জ করা, এটাকে বলা হয় অ্যান্টিজেনিক ভেরিয়েশন। সে তার ফরম্যাট মরফোলজি চেঞ্জ করে ফেলতে পারে, যাতে না চেঞ্জ করে। এই যে চেঞ্জ করে ফেলে, এটাকে বলে হাইডিং করা, ইভেশন অফ হোস্ট ডিফেন্স। মানে হোস্ট ডিফেন্স থেকে যাতে সে মুক্তি পেতে পারে, সে নিজেকে নিজে চেঞ্জ করে ফেলে, নিজে কিছু প্রোটেকশন নেয়, এটাকে বলা হয় ইভেশন মেকানিজম। টার্ম গুলো আগে বুঝতে হবে। হ্যাঁ, পিনিট্রেশন হতে পারে 4 নাম্বার, পিনিট্রেশন অর ইভেশন অফ হোস্ট ডিফেন্স। পিনেট্রেশন করতে হলে কোন কোন স্ট্রাকচার গুলা পিনেট্রেশনে হেল্প করে, ডিজিজে হেল্প করে, এটা এখানে লেখা আছে। যেমন ধরে লিখো, ক্যাপসুলস অফ ব্যাকটেরিয়া। আমরা কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাসে কিন্তু ওই যে আমরা ক্যাপসুল পড়েছি না, ক্যাপসুল কি করে, অ্যাডহেরেন্সে সাহায্য করে, করে না? ক্যাপসুলের ফাংশন পড়ছিলা, মনে আছে স্টুডেন্টস? জি ম্যাম। Some bacteria contain capsule, all bacteria do not contain capsule. ক্যাপসুলেটেড কিছু অর্গানিজমের নাম বলতে পারবা? Give me some example of capsulated bacteria. ম্যাম নিশেরিয়া মেনিনজাইটিস, ক্লাবশিলা নিউমোনি, Okay, very good. E. coli, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এটা থেকে Streptococcus pneumoniae, capsulated, very good. Streptococcus pneumoniae, Haemophilus influenzae, আমরা যে কমন তিনটা বলি, Streptococcus pneumoniae, Haemophilus influenzae, Neisseria meningitis, এগুলা হলো এই গ্রুপের। তারপর আরো কিছু বলছি অ্যান্টারোব্যাকটেরিয়াস গ্রুপের মধ্যে ক্লেবশিলা নিউমোনি, ই কোলাই, এগুলা কিন্তু তোমার ক্যাপসুলেটেড অর্গানিজম। তাহলে এটা সুবিধা হলো, ক্যাপসুল যখন থাকে সে তো জেলাটিন টাইপের, জেলাটিনের কাজ কি ধরে রাখা, কি অ্যাটাচে হেল্প করবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ভিরুলেন্ট ফ্যাক্টর। এটা হলো ব্যাকটেরিয়া স্ট্রাকচার। এরপরে দেখো কিছু লেখা আছে, সেল ওয়াল কম্পোনেন্ট। ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কিছু কম্পোনেন্ট থাকে which helps বা which it gives support for protection, কিছু প্রোটেকশনের জন্য সাপোর্ট দেয়। কোনো কোনো ব্যাকটেরিয়া কিছু থাকে, লিখে রাখো এটা পয়েন্টের মধ্যে, সেল ওয়াল কম্পোনেন্ট। সেল ওয়াল কম্পোনেন্টের মধ্যে কিছু পয়েন্ট থাকে, প্রোটিন এ, প্রোটিন এ, protein M, that is important. দেখো প্রোটিন এ, প্রোটিন M, ওকে। এই দুইটা কম্পোনেন্ট পরবর্তীতে দেখবা আমরা স্টেফিলোকক্কাস আর স্ট্রেপ্টোকক্কাস যখন পড়াতে যাই, এই কম্পোনেন্ট গুলার নামগুলা দেখবা, যে এটা তখন ব্যাকটেরিয়ার প্রোটেকশনে হেল্প করছে। তো প্রোটিন এ, প্রোটিন M, এটা ইনহিবিট করে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। কমপ্লিমেন্ট যদি একটা বডিতে যখন আমাদের বডিতে যখন মানে ডিজিজ একটা শুরু হয়, মানে শুরু হতে যাবে, বডিতে কিছু আছে প্রোটিন, এটাকে বলা কমপ্লিমেন্ট
এই কমপ্লিমেন্ট গুলা অ্যাক্টিভেট হয়ে ওই অর্গানিজমটাকে কিল করার চেষ্টা করে। হ্যাঁ, তা এখন প্রোটিন, ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মধ্যে কিছু কম্পোনেন্ট আছে, প্রোটিন এ, প্রোটিন এম, ওই কম্পোনেন্ট গুলা কমপ্লিমেন্টটাকে অ্যাক্টিভেশন হতে দেয় না। কমপ্লিমেন্ট যদি অ্যাক্টিভেশন যদি না হয়, ইজ ইট হার্মফুল ফর ব্যাকটেরিয়া, ইজ ইট বেনিফিশিয়াল ফর ব্যাকটেরিয়া, বলো তো? It is beneficial to the bacteria. ভেরি গুড। নরমালি কমপ্লিমেন্ট গুলো যদি অ্যাক্টিভেট হয় তাহলে ব্যাকটেরিয়াকে কিল করে, লাইসিস করবে। এটা ডিফারেন্ট, আমাদের পাথওয়ে আছে। হ্যাঁ, তিনটা পাথওয়ে অলরেডি আমার মনে হয় তোমরা পড়েছো, লেকচারাররাও আমার পড়িয়েছে। তো সেটা বললাম, যদি সে কমপ্লিমেন্টকে যদি ইনঅ্যাক্টিভ করে দেয় তাহলে কি হবে? এটা ব্যাকটেরিয়ার জন্য একটা ডিফেন্স মেকানিজম, ব্যাকটেরিয়া তখন সার্ভাইভ করতে পারে। তো কিছু কিছু ব্যাকটেরিয়া সেল ওয়ালের কম্পোনেন্ট আছে যেটা এই কমপ্লিমেন্টটাকে ইনঅ্যাক্টিভেট করে। সাম ব্যাকটেরিয়া, যেমন প্রোটিন এ of the Staphylococcus, protein M of the Streptococcus। কথা বুঝছো? তাহলে প্রোটিন এ, প্রোটিন এম লিখো, they inhibit complement activation, they inhibit complement activation। Do you understand what I want to say? আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এগুলা Ma'am, খুব ইজি ওয়েতে। হ্যাঁ বলো। আমি ইজি ওয়েতে বলার চেষ্টা করতেছি যাতে একদম ইজিলি ধরতে পারো। হ্যাঁ, এনজাইমস। এখন সাম ব্যাকটেরিয়া প্রোডিউসেস এনজাইম। তোমরা জানো এনজাইমের কাজ কি? ডাইজেস্ট করে ফেলা। এখন ব্যাকটেরিয়া যদি তোমার এনজাইম তৈরি করে, আমাদের যে হোস্ট সেল, যেটাকে সে হোস্ট সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, সেলটাকে, টিস্যুটাকে ড্যামেজ করবে না? এটা কি আমাদের জন্য ইজি বেনিফিশিয়াল ফর আস? এনজাইমস যদি প্রডিউস করে, তোমার কাছে কি মনে হয়? ব্যাকটেরিয়া এনজাইম তৈরি করলো, হ্যাঁ, তো দ্যাট এনজাইমস আর that enzyme is beneficial for us, yes or no? এটা কি বেনিফিশিয়াল আমাদের no, জন্য? ma'am. তাহলে ব্যাকটেরিয়া যদি এনজাইম প্রডিউস করে and that enzyme causes disease, is this is harmful to us। কথা বুঝছো তো? এখানে এনজাইমস এর মধ্যে তুমি কিছু নাম লিখে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। কোলাজেনাস লিখে রাখো, কোলাজেনাস, COLLA, কোলা, GENAS, কোলাজেনাস। এটা কিন্তু স্ট্যাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস অনেকে তৈরি করে। তাহলে কি হবে? কোলাজেনটাকে ব্রেক করে দেয়। এরপরে শুনো, হায়ালুরোনাইডেস, হায়ালুরোনাইডেস। আচ্ছা, এটার কাজ কি হতে পারে? হায়ালুরোনাইডেস নামই বলে দিচ্ছে সে কাকে ব্রেকডাউন করবে। হায়ালুরোনাইডেস, HYA, হায়ালুরো, LURO, হায়ালুরোনাইডেস, NIDAS, হায়ালুরোনাইডেস। এটা ব্রেকডাউন করছে হায়ালুরোনিক অ্যাসিড। আমাদের যে জয়েন্টে যে হায়ালুরোনিক অ্যাসিড থাকে সেটা। জি ম্যাম। আচ্ছা, এরপরে যেমন ধরো আরো আছে তোমার লাইপেজ, লাইপেজ, LIPAS। লাইপেজ কাকে ব্রেকডাউন করতে পারে? নাম কিন্তু বলে দিচ্ছে লাইপেজ। তোমরা কিন্তু একটু কমন সেন্স খাটাও। আমার কিন্তু যে নিউ থার্ড ইয়ার যারা, ফোর্থ ইয়ার যারা, তাদেরকে ক্লাস নেই, ওরা কিন্তু খুব সুন্দর, আমি লিডিং কোশ্চেন দেই, ওরা কিন্তু খুব সুন্দর আনসার করে। কিন্তু প্রায় অ্যারাউন্ড 40-এর উপরে স্টুডেন্ট থাকে, 40-50 জন, আর তোমরা থাকো মাত্র 7-8 জন। তাহলে লাইপেজ কাকে ব্রেক করতে পারে বলে দিচ্ছে। লাইপেজ, লিপিড। হ্যাঁ, লিপিডকে ব্রেক দেয়। তাহলে তোমার স্কিনে লিপিড থাকে, মিউকাস মেমব্রেনে লিপিড থাকে, লিপিডকে যদি ব্রেক করে দেয় তো ব্যাকটেরিয়া ইজ ইজিলি এন্টার ইনটু বডি, ইট ইজিলি কজেস ডিজিজ। বুঝতে পারছো? এটা যাতে মনে থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে লিখে রাখো এখানে লটস অফ আরো এনজাইম থাকবে, শুধু তোমরা কমন কিছু নাম জেনে রাখলা যে ব্যাকটেরিয়া প্রোডিউসেস এনজাইম এন্ড দে হেল্পস ইন প্যাথোজেনেসিস অফ ডিজিজ। আচ্ছা, এতটুকু বলে। নেক্সট পয়েন্টটা দেখো, ড্যামেজ টু হোস্ট সেল অথবা সাইটোপ্যাথিক এফেক্ট। এই যে হোস্ট সেলকে ড্যামেজ করতেছে, এখানে এনজাইমস তো তোমার হোস্ট সেলকে ড্যামেজ করে, একটা আরো কিছু আছে সাবস্টেন্স, দে অলসো প্রোডিউসেস ড্যামেজ টু দ্য হোস্ট সেল। তার ডিরেক্ট ড্যামেজ একটা হতে পারে, আচ্ছা সেটা করে। আবার কিছু তৈরি করতে টক্সিনস, লিখে রাখো টক্সিনস, TOXINS। সাম ব্যাকটেরিয়া প্রোডিউসেস টক্সিনস। আচ্ছা, টক্সিনস এটা কি একটা ভালো জিনিস না খারাপ? আমরা অনেক
সময় তোমরা একটু শুনো এই টার্মটা, টক্সিনস। এই টক্সিন, এই ওয়ার্ডটা কি শুনো যে টক্সিন, TOXIN, টক্সিন, ইজ ইট গুড ফর আস? নো ম্যাম। টক্সিন শুনতে তো মনে হয় একটা খারাপ কিছু, ঠিক না? অনেক সময় নাম শুনে মনে হয় না যে এটা একটা খারাপ হয়তো সাবস্টেন্স বা ব্যাড ফর আস, এটা হচ্ছে সেরকম। তাহলে সব ব্যাকটেরিয়া কিন্তু টক্সিন, সাম ব্যাকটেরিয়া প্রডিউসেস টক্সিন। টক্সিনস এর মধ্যে দুই ধরনের টক্সিন থাকে, একটা লেখা আছে কি এক্সোটক্সিন, দেখো দেখো, আরেকটা আছে এন্ডোটক্সিন। নিচে। এখন বলো তো, তোমাদেরকে তো আমি ইন্ট্রোডাকশন ক্লাসে পড়িয়েছি, মনে আছে এন্ডোটক্সিনটা কে তৈরি করে? এলপিএস ব্যাকটেরিয়া কিছু, আচ্ছা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এলপিএস থাকে নাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এলপিএস থাকে? লাইপোপলিস্যাকারাইড। আমি কিন্তু ইন্ট্রোডাকশন ব্যাকটেরিয়া সেল স্ট্রাকচার গুলো খুব সুন্দর ডিটেলস পড়িয়েছিলাম। ওইখানে পড়িয়েছিলাম যে সেল ওয়ালের একটা কম্পোনেন্ট থেকে এলপিএস, এটা কি গ্রাম পজিটিভে থাকে না গ্রাম নেগেটিভে থাকে? এলপিএস লাইপোপলিস্যাকারাইড, আগে এটা বলেন আপনারা, কার থাকে? হুম, কার থাকে বলো তো? ম্যাম গ্রাম নেগেটিভ। ওকে, ভেরি গুড। তাহলে এলপিএস প্রেজেন্ট অনলি ইন দা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য সেল ওয়াল, মানে সেল ওয়ালের মধ্যে থাকবে। ওকে, তাহলে এই যে এলপিএস এর দ্য লিপিড পার্ট দ্যাট অ্যাক্টস অ্যাজ এন্ডোটক্সিন, তাহলে কে এন্ডোটক্সিনটা তৈরি করে, গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ? গ্রাম কথা নেগেটিভ তো বলবো? তাহলে লিখে রাখো এন্ডোটক্সিন, দে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া রিলিজ এন্ডোটক্সিন। যেহেতু এটা একটা সেলুলার পার্ট, এটা কিন্তু প্রোডিউস বলে না, আর নিজেরই এটা একটা শরীরের পার্ট এন্ডোটক্সিনটা, সো এটা বলে যে রিলিজ এন্ডোটক্সিন আফটার ডেথ। যখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা মারা যাবে, ডেথ হবে, ডেথ হওয়ার পর তার সেল ওয়াল থেকে অটোমেটিক এটা রিলিজ হয়ে যাবে, এটা সে প্রোডাকশন বলে না। আমার কথা বুঝছো? বডির সে একটা পার্টি তোমার এলপিএস। তো এলপিএস এর যে লিপিড পার্টটা রিলিজ হয় কখন? যখন সেল ডেথ হবে, তখন তোমার এই লিপিডটা রিলিজ হয়ে যাবে। এই লিপিড ইজ অ্যাক্টস অ্যাজ এন্ডোটক্সিন। লিপিড পার্ট অফ lipopolysaccharide acts as endotoxin, সেজন্য বললাম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া রিলিজ এন্ডোটক্সিন আফটার ডেথ, আফটার সেল ডেথ। আচ্ছা, এক্সোটক্সিনটা কে তৈরি করে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তো ডেফিনিট, and sometimes gram negative bacteria they produce exotoxin. Exotoxin কিন্তু দুইটাই তৈরি করতে পারে, মেইনলি হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, লিখো মেইনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, বাট some gram negative bacteria also produces exotoxin. কথা বুঝতে পারছো স্টুডেন্টস? আচ্ছা, একটু হাইপার সেন্সিটিভিটি, এই টার্মটা তোমরা শুধু একটা বুঝে রাখো। হাইপার সেন্সিটিভিটি, এটা নিশ্চয়ই ইমিউনোলজিতে পড়ছো, লেকচাররা পড়াইছে, তারপর আমি বলতেছি হাইপার সেন্সিটিভিটি, যতটুকু সেন্সিটিভ হওয়ার কথা অতটুকু সেন্সিটিভ না হয়ে আরো বেশি এক্সাজারেটেড হয়। যদি ধরো একটা জিনিসে তোমার রিয়েকশন করা ছিল 3 পর্যন্ত, তুমি রিয়েকশন করে ফেলে 10, হুম, এটা তো তোমার দেখানো ছিল অল্প রাগ, দেখায় ফেললে অনেক রাগ। তো অনেক বেশি যখন রাগ দেখাবা, তোমার শরীরে কি হবে? ক্ষতি হবে না? ডেফিনেটলি দেখবা যে রাগের মাথায় কেউ ডিসিশন নিতে পারে না, অনেক ভুল কাজ করে। তো এটা হাইপার সেন্সিটিভিটি হলো এরকম। তাহলে ইন অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স টু স্টিমুলাস which causes disease to the host বা which causes damage to the host, তাহলে inappropriate response হতে হবে। কথা বুঝছো? একটা স্টিমুলেশন, কোন একটা স্টিমুলেশনে যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স হতে পারে, এটা বেশি অথবা কম। বেশি যদি হয় inappropriate or exaggerated response to a stimulus produce damage to the হোস্টে ড্যামেজ করতে পারে, produce damage to the host. ওকে, আমার কথা বুঝতে পারছো? দিস ইজ কল হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। এই হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন যদি হয়, তাহলে তোমার কি হবে? সেলের ড্যামেজ হবে, আমাদের হোস্টের ড্যামেজ, মানে আমাদের হিউম্যানের ড্যামেজ হবে। হোস্ট মানে কি? আমরা কি হিউম্যান কি হোস্ট নাকি প্যারাসাইট? আমরা বলো তো
Microorganism আমরা host. We are host. We are human being are the host. হ্যাঁ, আর আমাদের মাইক্রো অর্গানিজম গুলো they produce disease. Some acts as parasite, some produces disease. বিভিন্ন ওয়েতে কাজ করে। তো সেটাই বললাম হাইপার সেন্সিটিভিটি হলো একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হতে হবে or exaggerated response to a stimulus produces disease to the produces damage to the host. হোস্টের যদি ড্যামেজ করে সেটাকে বলা হয় তোমার হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। ওকে, আচ্ছা আজকে আমি এতটুকুই পড়ালাম। নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা রুটের কিছু তোমাদের এক্সাম্পল দিব, প্রত্যেকটা রুটের। সো আগামী ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রুটের আমি কিছু তোমাদের এক্সাম্পল দিব। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলা। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে। হ্যাঁ,